আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা পড়ছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের আমরা নাউন নিয়ে পড়ছি এবং এর আগের ক্লাসটাতে আমরা দেখেছিলাম যে নাউন মূলত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই কনক্রিট নাউনের আবার ফার্দার কিছু ক্লাসিফিকেশনস আছে, সেগুলো আমরা আজকের ক্লাসটাতে শিখব। এবং এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের স্কুল লেভেলে ক্লাস 6 থেকে শুরু করে 8 পর্যন্ত দেখা যায় যে এই ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে নানান ধরনের প্রশ্ন আসে। তাই চলো আমরা শুরু করি ক্লাসিফিকেশন অফ কনক্রিট নাউনস। সো কনক্রিট নাউন কি, এটা নিশ্চয়ই তোমরা অলরেডি জানো। কনক্রিট নাউনকে মূলত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? ফার্স্ট অফ অল প্রপার নাউন, সেকেন্ডলি কমন নাউন, থার্ডলি কালেকটিভ নাউন এবং ফোর্থলি ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, এই 4 ধরনের আমাদের কনক্রিট নাউন রয়েছে। সো চলো আমরা একটু এই 4 ধরনের কনক্রিট নাউনের বর্ণনা শিখে নিই, বা এগুলো কাকে বলে সেটা একটু জেনে নিই। ফার্স্ট অফ অল আমরা জানবো প্রপার নাউন নিয়ে। যে নাউন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায় তাকে আমরা প্রপার নাউন বলি। অর্থাৎ একটা ব্যক্তি, একটা বস্তু বা একটা স্থানের একদম নির্দিষ্ট নাম বোঝালে তাকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। যেমন আহমেদ ইজ আ গুড বয়। আবার আরেকটা উদাহরণ দেখি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে আহমেদ একটি নির্দিষ্ট বালকের নাম এবং ঢাকা আর বাংলাদেশ দুটো নির্দিষ্ট জায়গার নাম, তাই এরা প্রপার নাউন। অর্থাৎ ব্যক্তি, বস্তু বা স্থানের আমরা যদি নির্দিষ্ট কোনো নাম দিই সেটাই হবে কি একটা প্রপার নাউন। এখন আমরা দেখব প্রপার নাউনের শুরুর অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয়। অর্থাৎ যখনই তুমি একটা প্রপার নাউন লিখবে অবশ্যই এটার যে প্রথম অক্ষরটা আছে সেটাতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। লর্ড বা গড বলতে যখন আল্লাহকে বোঝানো হয় তখনও আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। অর্থাৎ লর্ড বা গড শব্দগুলো দিয়ে যদি আল্লাহ, ঈশ্বর এরকম সর্বশক্তিমানকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। কিন্তু লর্ড যখন শাসনকর্তা কিংবা প্রভু অর্থে অর্থাৎ মাস্টার অর্থে প্রকাশ করা হয় এবং গড দ্বারা যখন আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতাকে বোঝানো হয় তখন কিন্তু আবার ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় না। শুধুমাত্র লর্ড বা গড দিয়ে আল্লাহকে বোঝানো হলেই আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। এখন চলো আমরা দেখি কমন নাউন সম্পর্কে। তাহলে প্রপার নাউন ছিল শুরুতে, তারপর কি এসেছে কমন নাউন। যে নাউন দ্বারা এক জাতীয় বস্তু বা ব্যক্তির প্রত্যেকের সাধারণ নাম আমরা বোঝাই তাকেই কমন নাউন বলে। উদাহরণ দেখলে তোমার ক্লিয়ার হবে। যেমন রহিম ইজ আ গুড বয়, ঢাকা ইজ আ বিগ সিটি। তাহলে এখানে দেখো রহিম ইজ আ গুড বয়, বয় দিয়ে, রহিম তো একটা ছেলের নাম, বয় দিয়ে সব ছেলেকে বোঝানো হচ্ছে। ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটা শহরের নির্দিষ্ট নাম, কিন্তু সিটি দিয়ে সকল শহরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সিটি হচ্ছে সকল শহরের সাধারণ নাম। এখানে বয় সকল ছেলের কমন নাম, একইভাবে সিটি সব শহরের কমন নাম, তাই এরা কমন নাউন। তাহলে বয় এবং সিটি এই দুটো কি? কমন নাউন। আমি আশা করি তুমি বুঝতে পেরেছো যে প্রপার নাউন এবং কমন নাউন কোনগুলো। বর্তমানে সায়েন্স, আর্টস, ডিজিজেসকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরি। কি কি? পলিটিক্স, ম্যালেরিয়া, মিউজিক ইত্যাদি। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে সায়েন্স, আর্টস এবং বিভিন্ন ডিজিজকে আমরা কি ধরি? অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরি। কিন্তু যদি এমন হয় যে কোনো রোগের আক্রমণ ঘটে বা বিভিন্ন রকমের ধরন বোঝায় সেক্ষেত্রে আমরা কমন নাউন ধরি। অর্থাৎ নর্মালি ম্যালেরিয়া একটা ডিজিজ, এটাকে আমরা কি ধরছি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু রোগের আক্রমণ বোঝাতে কিংবা বিভিন্ন রকমের রোগের ধরনটা বোঝাতে আমরা কমন নাউন ব্যবহার করে থাকি। এখন আমরা একটু দেখব যে প্রপার নাউন আর কমন নাউনের পার্থক্য কিভাবে হয়। তাহলে একটু নিচের টেবিলটার দিকে খেয়াল করো। কাজী নজরুল, রবীন্দ্রনাথ তারা হচ্ছে নির্দিষ্ট কবির নাম, এটা হচ্ছে প্রপার নাউন, এবং তাদের সাধারণ নাম কি? পোয়েট বা কবি, তাহলে সেটা হচ্ছে কি? কমন নাউন। অন্যদিকে ঢাকা, চিটাগং, বরিশাল এগুলো কি? প্রপার নাউন, এগুলো হচ্ছে প্রপার নাউন এবং এগুলোর কমন নাউনটা কি? সিটি। রহিম, করিম, আহমেদ এগুলো হচ্ছে প্রপার নাউন এবং এগুলোর কমন নাউন হচ্ছে বয়। সুতরাং বুঝতেই পারছো যে কোনো কিছু নির্দিষ্ট নাম হলে সেটা হবে প্রপার নাউন, আর কোনো কিছু সাধারণ নাম হলে সেটা হবে কি? কমন নাউন। তো প্রপার নাউন এবং কমন নাউন কিন্তু আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব কালেকটিভ নাউন সম্পর্কে। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে আমরা আলাদাভাবে না বুঝিয়ে একটা সমষ্টি হিসেবে বোঝাই
তাকেই কালেকটিভ নাউন বলে। অর্থাৎ এক জাতীয় ব্যক্তি বা বস্তু মিলে যদি একটা সমষ্টি তৈরি হয় সেই সমষ্টিটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন আর্মি, আর্মি মানে হচ্ছে প্রতিরক্ষা বাহিনী। তাহলে এখানে দেখো প্রতিরক্ষা বাহিনী প্রত্যেকের কাজ কিন্তু একই, তাই তারা একটা সমষ্টি তৈরি করছে এবং আর্মি একটা কালেকটিভ নাউন। সিমিলারলি টিম, একটা দল, এই টিমে যারা আছে তারা সিমিলার কোনো কাজ করে, একই জাতীয় কাজ করে, তাই টিম মানে টিম শব্দটাও একটা কালেকটিভ নাউন। ফ্লক মানে হচ্ছে পাখির ঝাঁক বলতে পারি কিংবা কোনো একটা প্রাণীর ঝাঁক বলতে পারি, ঝাঁক বেসিকলি। সো ফ্লকের ভিতরেও এক জাতীয় প্রাণীই থাকে, তাই এই আর্মি, টিম, ফ্লক এরা সবাই এক একটা সমষ্টি যাদের ভিতরে প্রত্যেকটার ভিতরে একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণী থাকে এবং এই কারণে এই শব্দগুলোকে কালেকটিভ নাউন বলা হয়। এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে যে কালেকটিভ নাউন সবসময় নিউট্রাল জেন্ডারের হয়, অর্থাৎ কালেকটিভ নাউনের কোনো ম্যাসকুলিন বা ফেমিনিন জেন্ডার হবে না। অর্থাৎ একটা আর্মি বা একটা টিমে ম্যাসকুলিন বা পুরুষ যেমন থাকতে পারে, ফেমিনিন বা নারীও থাকতে পারেন। এই কারণে এখানে আমরা নিউট্রাল জেন্ডার ইট ব্যবহার করি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে, কালেকটিভ নাউনের পরের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, অর্থাৎ কালেকটিভ নাউনকে আমরা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরতে পারি বা সিঙ্গুলার হয়। এটা সর্বদা হয় না, কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে, সেটা আমরা এখনই পড়বো। তার আগে দেখো, আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ, আমাদের টিম বা আমাদের দলটা খেলা জিতেছে। তাহলে এখানে দেখো টিমটাই হচ্ছে কি কালেকটিভ নাউন এবং এখানে আমরা হ্যাজ বসিয়েছি, এটার কারণ হচ্ছে আমরা এই ভার্বটাকে সিঙ্গুলার হিসেবে ধরে নিয়েছি। আবার যদি খেয়াল করে দেখো, দিস বুকে ইজ বিউটিফুল, এই বুকে মানে হচ্ছে ফুলের তোড়া। একটা ফুলের তোড়াতে অনেকগুলো ফুল থাকে, তাহলে সেটা একটা কালেকটিভ নাউন। এবং দিস বুকে ইজ বিউটিফুল লিখেছি কিন্তু আমরা, তার মানে এটা কি একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন হয়েছে, এটা কিন্তু প্লুরাল না। তাহলে আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ, দিস বুকে ইজ বিউটিফুল আমরা কিন্তু অলরেডি জেনে গেলাম। এখন চলো আমরা পরবর্তী অংশে দেখি যে কিছু কালেকটিভ নাউনের উদাহরণ কি কি হতে পারে। বোর্ড, কয়ের, ক্লাস, কমিটি, ফ্যামিলি, গ্রুপ, জুরি, প্যানেল, স্টাফ, ফ্লক, হার্ড, পড, সোয়ার্ম, বাঞ্চ, কালেকশন, ফ্লিট, ফ্লোটিলা, ব্যাগ সেট ইত্যাদি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। একটু কালেকটিভ নাউন আর কমন নাউনের মধ্যে আমাদের পার্থক্যটা বোঝা দরকার। চলো একটু টেবিলটা দেখি। কালেকটিভ নাউন হচ্ছে টিম, অর্থাৎ অনেকগুলো প্লেয়ার মিলে একটা টিম তৈরি হয়, এই প্লেয়ারটা হচ্ছে আবার কমন নাউন। সোলজার্স হচ্ছে কমন নাউন, অনেক সোলজার্স মিলে আর্মি তৈরি হয়, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লাওয়ার্স হচ্ছে কমন নাউন এবং অনেকগুলো ফ্লাওয়ার্স মিলে বুকে তৈরি হয়, সেটা কি কালেকটিভ নাউন। এখন একটু খেয়াল করে দেখো, শুধু এগুলো না, আমরা কিন্তু আরো যদি ভাঙি যে একটা প্রপার নাউন, ধরো প্লেয়ারদেরও তো নির্দিষ্ট নাম আছে তাই না, সো প্লেয়ারদের নির্দিষ্ট নাম হলে সেটা হচ্ছে প্রপার নাউন, কয়েকজন প্লেয়ার হলে সেটা কমন নাউন, কয়েকজন প্লেয়ার মিলে কালেকটিভ নাউন হয়। দেখো নাউনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সিমিলারলি সোলজারেরও নিশ্চয়ই নাম আছে, ফ্লাওয়ার্সেরও নিশ্চয়ই নাম আছে, নির্দিষ্ট নাম বললে সেগুলো হয়ে যাবে প্রপার নাউন, সাধারণ নাম বললে হবে কমন নাউন, এবং তারা একত্রে দলগতভাবে বা সমষ্টিগতভাবে কোনো তাদের নাম থাকলে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। তো আমি আশা করি কালেকটিভ নাউন এবং কমন নাউনের এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন চলো একটা জিনিস একটু খেয়াল করে দেখি, নাউন অফ মাল্টিটিউডস। এটা হচ্ছে একটু আগে আমরা বললাম না যে সব সময় কিন্তু কালেকটিভ নাউন সিঙ্গুলার হবে না, এটা হচ্ছে যখন কালেকটিভ নাউনকে একসাথে না বুঝিয়ে পৃথকভাবে বোঝানো হয় তখন নাউন অফ মাল্টিটিউডস বলে। অর্থাৎ যখন এটা বোঝানো হয় যে পুরো দলের সবার মতামত একই না বা সবার কাজ একই না, অর্থাৎ ভিন্নতা রয়েছে, এই ভিন্নতা বা আলাদাভাবে বা পৃথকভাবে বোঝানোর জন্য এটাকে নাউন অফ মাল্টিটিউডস বলা হয় এবং তখন এর পরের ভার্বটা হয় প্লুরাল। যদি তুমি উদাহরণ দেখো তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। The jury were divided in their decisions. জুরি তাদের সিদ্ধান্তে বিভক্ত ছিলেন। তাহলে এখানে যেহেতু বিভক্ত বলা হচ্ছে এর মানে টিমটার মধ্যে কয়েকটা ভাগ হয়ে গেছে এবং এই কারণে আমরা এখানে were ব্যবহার করছি, was ব্যবহার না করে। তাহলে নাউন অফ মাল্টিটিউডস কি, যখন আমরা বিভক্তভাবে বা পৃথকভাবে একটা সমষ্টিকে বা কালেকটিভ নাউনকে বোঝাবো তখন সেটার ভার্ব হবে প্লুরাল এবং সেখানে কি বসবে, সেটাতে আমরা আলাদাভাবে পৃথকভাবে হচ্ছে বা একটা দলের ভিতরে বিভিন্ন অংশ হয়ে যাচ্ছে সেটা বোঝাতে চাচ্ছি। এখন চলো আমরা শেষ ধরনের যে কনক্রিট নাউন আছে ম্যাটেরিয়াল নাউন সেখানে চলে আসি। সো ম্যাটেরিয়াল নাউনটা কি, যে নাউন দ্বারা পদার্থের অখণ্ড অংশকে সমুদয়ভাবে বোঝায় কিন্তু
সেই পদার্থ হতে উৎপন্ন কোনো বস্তুকে বোঝায় না, তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে। খুব সহজ না? সো একটা পদার্থের অখণ্ড অংশকে, একটা অংশ না পুরো অংশটাকেই আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন, এবং সেখান থেকে উৎপন্ন কোনো বস্তুকে বোঝাবো না, তাহলে কি হবে? ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। ম্যাটেরিয়াল নাউনের পরিমাণ বোঝা যায়, কিন্তু একে আমরা সংখ্যা দিয়ে গুনতে পারি না। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, এটার মানে হচ্ছে স্বর্ণ একটা দামি ধাতু। এখন এখানে গোল্ড একটা মেটাল, এটা কি আমরা গুনতে পারি? আমরা যেটা করি সংখ্যা দিয়ে গুনি না, আমরা গোল্ড ওজনে মাপি, তাহলে গোল্ডটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। তারপর যদি আমরা খেয়াল করে দেখি, উই বট 1 কেজি রাইস, আমরা 1 কেজি চাল কিনেছি। তাহলে এই যে আমরা 1 কেজি চাল কিনলাম, এই চালটাও কিন্তু সেম একটা ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ আমরা 1 কেজি চাল কিনেছি, এটা আমরা পরিমাণ করি, সংখ্যা এটা গুনতে হয়তো পসিবল হতো যদি এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভাত এক পাতিল ভাতের ভিতর না থাকতো, সেক্ষেত্রে আমরা সেটা হয়তো করতাম, কিন্তু এখানেও আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না, আমাদের ওজনে মাপতে হয়। আরেকটা উদাহরণ যদি দেখি, ট্রিজ গিভ আস উড, তাহলে গাছ আমাদেরকে কাঠ দেয়। এই উডটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কারণ ম্যাটেরিয়াল নাউনে উডও আমরা গুনতে পারি না, আমাদেরকে পরিমাপ করতে হয় বা পরিমাণটা আমাদেরকে জানতে হয়। তাহলে আমরা বলছি গোল্ড, রাইস অ্যান্ড উড তিনটি পরিমাপ করা যায়, কিন্তু এদের সংখ্যা বাক্যে গণনা করা সম্ভব নয়। এ কারণে গোল্ড, রাইস আর উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি আশা করি ম্যাটেরিয়াল নাউন আমরা বুঝেছি। সো এখন আমরা একটু দেখি যে ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউনের পার্থক্য কি। একটু খেয়াল করে দেখো, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গোল্ড, এটারই কমন নাউন হবে গোল্ড দিয়ে তৈরি করা কোনো কিছু, যেমন ব্যাঙ্গলস, ওয়াচেস এটসেট্রা। ম্যাটেরিয়াল নাউন যদি উড হয়, এটার কমন নাউন হতে পারে চেয়ার, টেবিল, ডোর এটসেট্রা। মিল্ক হলে হতে পারে বাটার, চিজ, অর্থাৎ এখানে প্রত্যেকটা কমন নাউন ম্যাটেরিয়াল নাউনটা থেকে তৈরি। তাই গোল্ড, উড এবং মিল্ক হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এবং যেসব জিনিস তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের কমন নাউন। আমি আশা করি আমরা ম্যাটেরিয়াল এবং কমন নাউনের ব্যবহার বুঝতে পেরেছি, এবং ওভারঅল কনক্রিট নাউনের যে 4টা ধরন আছে সেটা বুঝতে পেরেছি, এবং বিশ্বাস করো এই 4টা ধরন তোমার পরীক্ষার জন্য, তোমার শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো, যেহেতু আমরা শিখে ফেলেছি, এখন একটুখানি প্র্যাকটিস করি। তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, আইডেন্টিফাই দ্য কনক্রিট নাউনস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো থেকে কনক্রিট নাউনগুলো আলাদা করতে বলেছে। প্রথম বাক্যটা হচ্ছে দোজ ব্যাঙ্গলস আর মেড অফ গোল্ড। দ্বিতীয় বাক্যটা রাজশাহী ইজ দ্য ক্লিনেস্ট সিটি ইন বাংলাদেশ। তৃতীয় বাক্যটা হচ্ছে হি ওনস দ্যাট ফ্লক অফ শিপ। চতুর্থটা হচ্ছে দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ওপিনিয়ন। ওপিনিয়ন শব্দের অর্থ মতামত, ইউনানিমাস মানে ঐক্যবদ্ধ বা একই। সেখানে খেয়াল করে দেখো, প্রথমে এখানে আমরা 4টা সেন্টেন্স দিয়েছি। সো তুমি যেটা করবে, ভিডিওটা পজ করে নিজের মতন করে আগে আইডেন্টিফাই করে খাতায় লেখো, তারপর আমি যখন বলতে থাকবো সেটার সাথে উত্তরটা মিলিয়ে নেবে। তো তুমি লিখতে থাকো, আমরা সামনে এগোই। সেখানে দোজ ব্যাঙ্গলস আর মেড অফ গোল্ড, এখানে ব্যাঙ্গলস এবং গোল্ড দুটোই হচ্ছে কনক্রিট নাউন। রাজশাহী ইজ দ্য ক্লিনেস্ট সিটি ইন বাংলাদেশ, এখানে রাজশাহী, সিটি এবং বাংলাদেশ তিনটাই কনক্রিট নাউন। হি ওনস দ্যাট ফ্লক অফ শিপ, এই ফ্লকটা হচ্ছে এখানে কনক্রিট নাউন, শিপটাও কনক্রিট নাউন। আর আছে কি দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ওপিনিয়ন, এখানে দ্য জুরি একটা কনক্রিট নাউন। তাহলে চলো আমরা নাউনগুলো একটু শিখে নিই। প্রথমে কি আছে, ব্যাঙ্গলস হবে কমন নাউন, গোল্ড হবে ম্যাটেরিয়াল নাউন। বি নম্বরে রাজশাহী এবং বাংলাদেশ প্রপার নাউন, সিটি কমন নাউন। সিতে ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন, শিপ হচ্ছে কমন নাউন। ডিতে জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। সো বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন। সো হোপফুলি তোমাদের এই নাউনগুলো নিয়ে পড়াশোনাটা সামনে আরো কাজে লাগবে। এরপরে আমরা নাউনের আরো কিছু ফার্দার ক্লাসিফিকেশনস এবং ইউসেস সম্পর্কে জানবো। সো ওই ক্লাস পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং ইন দিস ক্লাস উইথ মি।